অনেক ইংরেজ লেখক এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে লিখে গেছেন, অন্ধকূপ হত্যার কথাটা হলওয়েলের মুখে শুনতে পেয়েও নবাব তার কোনো প্রতিকারের ব্যবস্থা করলেন না। যাই হোক, এটা সকলকেই স্বীকার করতে হবে যে সিরাজউদ্দৌলার এই বিষয়ে নিজের কোনো হাত ছিল না। ঘটনাটা যখন ঘটে তখন তিনি দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। কে তাকে জাগাতে সাহস করবে, কেই বা তার হুকুম নেবে? অনেক খুঁজে পেতে সিরাজউদ্দৌলা কলকাতা থেকে মাত্র 50,000 টাকা পেলেন। ইংরেজরা টাকা করে নিশ্চয়ই কোথাও গাপ করে লুকিয়ে রেখেছেন ভেবে তিনি হলওয়েলকে বিস্তর খোঁচাখুচি করতে লাগলেন। কিন্তু গুপ্তধনের কোনো সন্ধান মিলল না, ছিলই না তো মিলবে কোথা থেকে? দামি দামি মাল যা কলকাতায় ছিল সেগুলো মাস চারেক আগে জাহাজে করে বিলেতে চালান হয়ে গেছে। আর যে মালগুলো কলকাতায় আসবার কথা ছিল সেগুলো তখনও মফস্বল থেকে এসে পৌঁছয়নি। কোম্পানির তহবিলে টাকাও ছিল নামমাত্র। নবাব রেগে গজগজ করতে লাগলেন। তার এত বড় যুদ্ধযাত্রার মজুরিটুকুও যে পোষালো না। রাগ হবার কথা নয়। রাগ করে নবাব কলকাতার সেই আদ্যিকালের নামটা পর্যন্ত তুলে দিলেন। তার জায়গায় শহরের নাম রাখলেন আলীনগর। অনেক বাড়িঘরদোর জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিলেন। সবচেয়ে বেশি রাগ প্রেসিডেন্টের বাড়ির উপর। ওটাকে ড্রেকের নিজস্ব বাড়ি ভেবে তাকে একেবারে গুঁড়ো করে শেষ করে দিলেন। কেল্লার ভিতরেই একটা মসজিদ বানাবার হুকুম হয়ে গেল। অল্প যে কজন ইংরেজ তখনও ফোর্টে ছিলেন তাদের তক্ষুনি কলকাতা ছেড়ে যেতে বলা হলো। নবাব শাসিয়ে রাখলেন, শিগগিরই না পালালে তাদের হাত পা নাক কান কাটা যাবে। শুধু হলওয়েল আর তার দুই সঙ্গী ছাড়া পেলেন না। সেনাপতি মীর মদনের উপর হুকুম হলো তিনি যেন হলওয়েলদের বন্দি করে মুর্শিদাবাদে পাঠিয়ে দেন। বন্দি অবস্থায় থাকতে থাকতে তারা যদি গুপ্তধনের সন্ধানটা খুলে বলে দেন। কুলিবাজারে সুরম্যান সাহেবের বাগানের গায়েই গঙ্গার উপর ড্রেকের দল তখনও আড়ালে অপেক্ষা করছিলেন। জাহাজে বসেই তারা খবর পেলেন কলকাতা আর ইংরেজদের নেই। ফোর্ট উইলিয়াম নবাবের কবজায়। নোঙর তোলা হলো, ইংরেজরা সে তল্লাট ছেড়ে চললেন। রাজা মানিক চাঁদকে নবাব সিরাজউদ্দৌলা কলকাতার গভর্নর করে দিলেন। মানিক চাঁদও বাঙালি কায়স্থ, কোন্নগরের এক ঘোষ বংশে তার জন্ম। গোড়ার দিকে বর্ধমান রাজের গোমস্তা হয়ে কাজে নামেন। বেহালায় ডায়মন্ড হারবার রোডের উপরে রাজারই এক প্রকাণ্ড বাগান বাড়িতে বসে এই অঞ্চলে রাজার যে জমিদারি ছিল তারই ম্যানেজারি করতেন। পরে আলীবর্দী খাঁর আমলে তার সেরেস্তায় সরকারি কাজে ঢুকেছিলেন। আগে সিরাজউদ্দৌলার সঙ্গে মানিকচাঁদের বিশেষ প্রণয় ছিল না, কিন্তু শেষে মানিকচাঁদ কৌশলে নবাবকে হাত করেছিলেন। অনেক বড় বড় আমির ওমরাওদের কলকাতার গভর্নরগিরির উপরে নজর ছিল। তাদের কপাল ফসকে মানিকচাঁদ সেটা পেয়ে যাওয়াতে তারা কেউই বিশেষ সন্তুষ্ট হলেন না। 24শে জুন 1756 সাল নবাব সিরাজউদ্দৌলা তার দলবল নিয়ে কলকাতা ছাড়লেন। কাশিমবাজারের ওয়াটস আর কালেটকে সঙ্গে নিয়ে চললেন। রাজধানী ফেরবার পথেই চন্দননগর চুস্র পড়ে। তাতে ফরাসি আর ডাচদের হলো সমূহ বিপদ। ভয় দেখিয়ে নবাব তাদের কাছ থেকে মোটমাট 8 লক্ষ টাকা আদায় করে নিলেন। পাত্রমিত্রদের ডেকে হাসতে হাসতে বললেন, আমার মতন বাহাদুর কে আছে? আমি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করলুম আর লড়াইয়ের খরচাটা তুললুম ফরাসি আর ডাচদের ঘাড় ভেঙে। কি জানি কি মনে করে নবাব ওয়াটস আর কালেটকে সেইখানেই ছেড়ে দিলেন। বোধহয় ভাবলেন ইংরেজরা তো এখন ঢোড়া সাপ, কুলোপানা চক্র থাকলেও বিষের সঙ্গে তার আর সম্বন্ধ নেই। তবুও চন্দননগরের গভর্নরকে বিশেষ করে বলে দিয়ে গেলেন শিগগিরই যেন ওয়াটস আর কালেটকে মাদ্রাজে পাঠিয়ে দেওয়া হয়। কলকাতা জয় করে মহাসমারোহে নবাব সিরাজউদ্দৌলা 11ই জুলাই মুর্শিদাবাদের রাজধানীতে প্রবেশ করলেন। দিল্লির বাদশাহ দ্বিতীয় আলমগীরকে কলকাতা জয়ের খবরটা দিতে গিয়ে লিখে জানালেন, তৈমুরলংয়ের পর হিন্দুস্থানে এত বড় বিজয় গৌরব আর কারো ভাগ্যে কখনো জোটেনি। দরবারের সভাসদদের জড়ো করে বললেন, টুপিওয়ালাদের তাড়াতে অস্ত্রশস্ত্রের দরকার নেই, শুধু আমার এই চটি জুতোটা হলেই কাজ চলবে। তবুও করমালি লিখেছেন, এই যুদ্ধযাত্রায় নবাবের মোট লাভ হলো শুধু বদনাম। খুশি হয়ে সিরাজউদ্দৌলা বেহেট বেলেল্লা আমোদ প্রমোদে গা ভাসিয়ে দিলেন। সেই উদ্দাম উন্মত্ত উল্লাসের মধ্যে তিনি কি একবারও ভাবতে পেরেছিলেন আর ঠিক 1 বছরের মধ্যেই ইহলোকের তার সব লীলাখেলা চিরকালের মতন সাঙ্গ হয়ে যাবে? সেই উদ্দাম উন্মত্ত উল্লাসের মধ্যে তিনি কি একবারও ভাবতে পেরেছিলেন আর ঠিক 1 বছরের মধ্যেই ইহলোকের তার সব লীলাখেলা চিরকালের মতন সাঙ্গ হয়ে যাবে? কলকাতার 40 মাইল দক্ষিণে গঙ্গার উপরেই এক ছোট্ট গ্রাম, তার নাম ফলতা।
উদ্বাস্তু ইংরেজরা সেইখানেই গিয়ে আশ্রয় নিলেন। সে সময় সেখানে ডাচদের একটা ছোটোখাটো আস্তানা ছিল, কতগুলো ভাঙা গুদমঘর আর একটা মাটির কেল্লা আধখানা তখনও সেখানে কোনো রকমের টিকে ছিল। বাংলা মুলুকে যেখানে যত ইংরেজ ছিলেন সবাই সেখানে এসে একে একে জুটতে লাগলেন। বাংলায় তো ইংরেজদের ব্যবসা একেবারে বন্ধ হয়ে গেছে। ক্রমশ ওয়াটস আর কালেট এলেন। ঢাকার কুঠির সকলে এসে পৌঁছলেন। অন্যান্য কুঠিয়ালরাও এইখানেই চলে এলেন। অবশেষে হলওয়েলও ছাড়া পেয়ে মুর্শিদাবাদ থেকে সোজা এইখানেই এসে পড়লেন। ওয়ারেন হেস্টিংস গোপনে কাশিমবাজার থেকে ফলতায় পালিয়ে এলেন। গভর্নর ড্রেক ফলতায় তার কাউন্সিল খুলে বসলেন। কাজ কিছুই নেই। ড্রেক সাহেব তার কলকাতা ছেড়ে পালানোর ব্যাপারটা একটা ভালো রকম জবাবদিহি খাড়া করবার উদ্যোগ করতেই অনেকেই তাতে চটে উঠলেন। তাই নিয়ে রোজই কাউন্সিলে খিটিমিটি ঝগড়াঝাটি চলতে লাগলো। ড্রেক কিছুতেই কাবু হন না। তখন আসল ফোর্ট উইলিয়ামের গভর্নর তো রাজা মানিকচাঁদ। তাতে কি, ফোর্ট উইলিয়াম বলে ইংরেজদের একটা জাহাজ ছিল, সেইটাতেই চড়ে বসে ড্রেক সাহেব এক ইস্তাহার দিলেন, ফোর্ট উইলিয়াম জাহাজটাই আপাতত ইংরেজ গভর্নরের গভর্নমেন্ট হাউস। এদিকে ফলতায় মশা মাছির মতন লোক মরতে লাগলো। ফলতার জল হাওয়া অতি জঘন্য, চারিদিকে ঘোর বন জঙ্গল, খাবার দাবার জিনিস কিছুই পাওয়া যায় না। নবাব তখনও কলকাতায় বসেছিলেন। সেই ভয়ে কেউ ইংরেজদের খাবার জোগায় না, জিনিসও বেচে না। কোনো রকমে ভিক্ষে শিক্ষে করে ডাচদের কাছ থেকে কিছু খাবার জিনিস জোগাড় করা হলো। আরও এক বিপদ, কলকাতা থেকে পালাবার সময় ইংরেজরা এক বস্ত্রে জাহাজে উঠে রওনা দিয়েছিলেন। তাই নোংরা ময়লা কাপড় পরেই দিনের পর দিন কাটাতে হচ্ছিল। ওই অবস্থাতেই জাহাজের উপর সকলকে এক জায়গায় গাদাগাদি করে থাকতে হলো। মেয়েদেরও সামান্য একটু আবরু পর্যন্ত রইল না। জীবনমৃত অবস্থায় ইংরেজরা এইখানে রয়ে গেলেন শুধু আশায় আশায়। মাদ্রাজ থেকে সৈন্য আসবার কথা, তাদেরই সাহায্যে যদি আবার কলকাতা উদ্ধার করতে পারা যায়। কিছুদিন পরে মাদ্রাজ থেকে এলেন বটে মেজর জেমস কিলপ্যাট্রিক, সঙ্গে সামান্য কিছু সৈন্য নিয়ে। কিন্তু ফলতার জল হাওয়ায় অসুখ বাঁধিয়ে তার ফৌজের অধিকাংশ লোকই দুদিনে আদমরা হয়ে পড়ল। সুতরাং আবার মাদ্রাজ থেকে লোক না আসা পর্যন্ত বাধ্য হয়ে ফলতায় বসেই ইংরেজরা দিন গুনতে লাগলেন। কাজকর্ম কিছু না থাকায় ঝগড়া বিবাদ আরও বেড়ে চলল। ইংরেজরা একটু একটু করে ফলতায় জড়ো হচ্ছেন জেনেও সিরাজউদ্দৌলা কিছু বললেন না। ইউরোপিয়ানদের উপর আগের থেকেই তার প্রচুর অবজ্ঞা। সম্প্রতি কলকাতা নেবার পর সেটা বেড়ে গিয়ে চতুর্গুণ হয়েছিল। অল্পবুদ্ধি নবাবের ধারণা সমস্ত ইউরোপ জুড়ে নাকি আছে মাত্র 10,000 লোক। তারা সকলে মিলে একযোগে বাংলাদেশে এসে পড়লেও নবাব সিরাজউদ্দৌলা যখন ইচ্ছে তখনই তাদের পিটিয়ে সমুদ্র পার করে দিতে পারবেন। অত ব্যস্ত হবার কি আছে? নবাব ইংরেজদের উপর আর কোনো উপদ্রব করলেন না। ফলতায় বসে বসে ইংরেজরা শুনলেন সিরাজউদ্দৌলার মাস্তুতো ভাই পূর্ণিয়ার নবাব শৌকত জং বাংলায় নবাব হওয়ার জন্য তেরে ফুরে লেগেছেন। শুনে ইংরেজরা খুব খুশি হয়ে উঠলেন। শুধু ইংরেজ কেন, সিরাজউদ্দৌলার দরবারের অনেকেই এতে মহাসন্তুষ্ট। কারণ কলকাতা থেকে ফিরে আসবার পর ইদানীন্তন নবাবের খামখেয়ালের মাত্রাটা যেন অনেক বেশি বেড়ে গেছে। একদিন তো রেগে গিয়ে দরবারে বসে সবার সামনেই জগৎ শেঠের মতন অমন একজন মানি ব্যক্তির গালে এক চর কষিয়ে দিলেন। গরিব প্রজাদের তো কথাই নেই, তাদের তো সুয়াস্তিতে বৌচি নিয়ে ঘর করাই দায়। কিন্তু তারা বোধহয় কেউ জানতেন না দুর্বুদ্ধিতে হাম বড়াইয়ে নেশাখুরিতে শৌকত জং সিরাজউদ্দৌলারই মাস্তুতো ভাই। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, দুজনের কেউই ফেলা যান না। ইতিমধ্যে শৌকত জং 1 কোটি টাকা ঘুষ দেবেন বলে স্বীকার হয়ে দিল্লির বাদশার উজির গাজীউদ্দিনের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাবি করবার এক হুকুমনামা আনিয়ে নিয়ে ধরাকে সরাজ্ঞান করতে লাগলেন। বাদশাহী পরোয়ানা নয়, ফরমান নয়, নিশান নয়, উজুরের হুকুমনামা মাত্র। তাতেই এত লাফালাফি। গরম হয়ে তিনি সিরাজউদ্দৌলাকে পত্র লিখে বসলেন, তুমি শিগগিরই বাংলার মসনদ ছেড়ে মুর্শিদাবাদ থেকে সরে পড়ো। তুমি আমার আত্মীয়, তোমাকে প্রাণে মারবার ইচ্ছে নেই। তুমি যদি মানে মানে ঢাকায় চলে গিয়ে সেইখানে ভালো মানুষের মতন বসবাস করো তো আমি তোমার জন্য কিছু মাসোহারার ব্যবস্থা করে দেব। এমন সময় মীর জাফরের কাছ থেকে গোপনে এক চিঠি এলো। তিনি শৌকত জংকে তখনই বাংলাদেশ আক্রমণ করতে পরামর্শ দিয়েছেন। বলেছেন, হোমরা চোমরা আমির ওমরাও সকলেরই এতে সায় আছে। এই চিঠি পেয়ে শৌকত জংয়ের দাপদাপানি আরও যেন বেড়ে গেল। এইবার সিরাজউদ্দৌলাও রণে নামলেন। তিনি বিহারের ডেপুটি গভর্নর রামনারায়ণকে চিঠি লিখে দিলেন, প্রস্তুত হও। অন্যান্য জমিদারদেরও সৈন্য সংগ্রহ করে রাখতে বলে পাঠালেন। সিরাজউদ্দৌলার দল ক্রমশ ভারী হয়ে উঠল, শৌকত জংয়ের ডবল।
1756 সালের 16ই অক্টোবর মণিহারের কাছে দুপক্ষের খুব একচোট লড়াই হলো। শুরু থেকেই শৌকতজং তার নির্বুদ্ধিতায় সব মাটি করে বসলেন। লড়াইয়ের মধ্যেই বেদম ভাং খেয়ে হাতির পিঠে চড়ে যুদ্ধ চললেন। নেশার ঘোরে দূর থেকে কাকে দেখে মনে করলেন সিরাজউদ্দৌলাই বুঝি তার দিকে এগিয়ে আসছেন। অমনি শৌকতজং বিষম রেগে গিয়ে স্বস্থান ত্যাগ করে সিরাজউদ্দৌলাকে মারবার জন্য তেড়ে গেলেন। এমন সময় এক গোলা এসে তার মাথায় লাগতে তিনি যুদ্ধক্ষেত্রেই কাত। হিরে জহরত খচা মাথার পাগড়ি মাটিতে পড়ে ধুলোয় লোটালো। শৌকতজংয়ের বাংলায় নবাবি করার আশা এমনি করে এইখানেই শেষ হলো। ফলতায় ইংরেজরা খবর পেলেন পূর্ণিয়ার নবাব যুদ্ধে মারা গেছেন। শুনেই তো তাদের আনন্দ ঘুচে গেল। মাদ্রাজে আবার জোর তাগাদা পাঠানো হলো। যেদিন নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দখল করেছিলেন তার ঠিক 2 মাস পরেই কর্নেল রবার্ট ক্লাইভ বম্বে থেকে মাদ্রাজে এসে নামলেন। এর কিছুদিন পূর্বে তিনি অ্যাডমিরাল ওয়াটসনের সঙ্গে একযোগে বোম্বের দক্ষিণে 3 দিকে সমুদ্র ঘেরা ঘেরিয়া পাহাড়ের উপরে বসানো মারাঠা জলদস্যুদের সর্দার তুলাজি আংরিয়ার বিজয়দুর্গ জয় করে নিয়েছেন। এখন তিনি কর্নেল ক্লাইভ, মাদ্রাজের ডেপুটি গভর্নর। ক্লাইভ বাপে খাদানো মায়ে তাড়ানো ছেলে। তার দৌরাত্মে অস্থির হয়ে তার বাপ কোনো মতে তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা সামান্য রকমের কেরানিগিরির কাজ জুটিয়ে দিয়ে ভারতবর্ষের দিকে রওনা করিয়ে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন। তখন ক্লাইভের বয়স মাত্র 17 বছর। কোম্পানির কেরানি হয়ে ক্লাইভ মাদ্রাজেই ইংরেজ কুঠির গুদমে বসে বসে মাল ওজন করেন, কাপড় বাছাই করেন, সেসবের হিসাবপত্র রাখেন। কাজটা তার একেবারেই মনোমতো নয়। এক জায়গায় বসে বসে কাজ করা ক্লাইভের ধাতে সয় না। তিনি মনের ক্ষোভে একদিন আত্মহত্যা করতে গেলেন, কিন্তু নিজের মাথা লক্ষ্য করে দুবার পিস্তল ছোড়ার সত্ত্বেও গুলি ফুটল না। ক্লাইভ নিরস্ত হলেন। ভাবলেন বিধাতা বুঝি কোনো বড় কাজ করাবার জন্যই তাকে বাঁচিয়ে রাখলেন। শিগগিরই বড় কাজের এক সুযোগ উপস্থিত হলো। মানুষের জীবনে কখন যে কীরকম করে বড় কাজ করবার ডাক আসে তার হদিশ ন্যায়শাস্ত্রের কোনো প্রকরণেই পাওয়া যায় না। ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের চিরকালের শত্রুতা। ওয়াটারলুর যুদ্ধ পর্যন্ত এই নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে উভয়ের মধ্যে কত লড়াই, কত মারপিট, কত বিবাদ বিসম্বাদ হয়ে গেছে। ফ্রান্স যখন দেখল ইংল্যান্ড পূর্বদেশে ব্যবসা বাণিজ্য ফেদে দিব্যি ফেপে উঠেছে, তখন রেষারেষিটা আরও বেড়ে গেল। ইংরেজদের দেখা দেখি ফরাসিরাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন এক বণিক কোম্পানি খুলে বসলেন। দক্ষিণ ভারতের পণ্ডিচেরিতে তাদের প্রধান আড্ডা হলো। ক্লাইভ যখন কোম্পানির কেরানি, তখন ফ্রাঁসোয়া দুপ্লেক্স বলে এক ফরাসি সাহেব পণ্ডিচেরির গভর্নর। তার আগে তিনি চন্দননগরেও গভর্নর ছিলেন। এই ডুপ্লেক্স সাহেব এক অদ্ভুত প্রকৃতির লোক। ভারতবর্ষে এসেই ব্যবসা বাণিজ্যের কথা একেবারে ভুলে গিয়ে তিনি এদেশে এক বড় গোছের ফরাসি রাজত্ব ফাঁদবার স্বপ্ন দেখতে লাগলেন। নবাব বাদশার মতোই তার চালচলন, হাবভাব, বিলাসভূষণ। পণ্ডিচেরির গভর্নমেন্ট হাউসে নবাবী কেতায় তিনি দরবার খুলে বসলেন। কিছুদিন যেতে না যেতেই ডুপ্লেক্স প্রকাশ্যভাবে এদেশে পলিটিক্সে নেমে পড়লেন। তিনি দেখলেন এদেশের নবাব বাদশাহ রাজরাজরা ক্রমশই একেবারে অপদার্থ হয়ে পড়েছেন। তাদের কাছ থেকে এদের রাজত্ব ছিনিয়ে নিতে বেশি কিছু তেলখড় পোড়াতে হবে না, সময়ও বেশি লাগবে না, কিন্তু সে পথের কাটাও ওই ইংরেজরা। তাই সহজেই দক্ষিণাপথে ইংরেজদের সঙ্গে ফরাসিদের সংঘর্ষ বেঁধে গেল। এই সংঘর্ষের ফলে অনেক ছোকরা কেরানিদের বাধ্য হয়ে কলম ছেড়ে হাতিয়ার ধরতে হলো। ক্লাইভ তো বেঁচে গেলেন। অবসাদের জায়গায় তার প্রাণ জুড়ে তখন উৎসাহের প্রচুর ফুর্তি। পরপর অনেকগুলো যুদ্ধ ফরাসিদের বিরুদ্ধে লড়াইয়ে জিতে গিয়ে ক্লাইভ মস্ত নাম কিনে ফেললেন। তার গ্রহ তখন তুঙ্গে। দেখে মনে হলো তিনি যেন ভাগ্যলক্ষ্মীর বরপুত্র। ক্লাইভ মাদ্রাজে ফিরে এসেই জানতে পারলেন কলকাতা আর ইংরেজদের হাতে নেই। শুনলেন গভর্নর ড্রেকের পালাবার কথা। লোকে অবাক হয়ে পড়তে লাগলো অন্ধকূপ হত্যার ওই বিচিত্র কাহিনী। হলওয়েল সাহেবের প্রাণ তাতানো ভাষায় লেখা সেই লোমহর্ষক গল্প। চারিদিকে শ্বাস রব পড়ে গেল। সৌভাগ্যক্রমে অ্যাডমিরাল ওয়াটসন তখনও তার নৌবাহিনী নিয়ে মাদ্রাজের বন্দরে উপস্থিত আছেন। চার্লস ওয়াটসন কিন্তু রবার্ট ক্লাইভ আর তার সেনাদলকে একটু তাচ্ছিল্যের চোখেই দেখতেন। হলেনই বা ক্লাইভ কর্নেল, তবুও কোম্পানিরই তো কর্মচারী বটেন। আর চার্লস ওয়াটসন স্বয়ং ইংল্যান্ডের রাজার কাছ থেকে কমিশন পাওয়া অ্যাডমিরাল। অন্য সময় মান অভিমান করলেও বিপদের সময় ইংরেজ একসঙ্গে মিলেমিশে কাজ করতে জানেন। এই বিদ্যেটা একেবারেই জানা ছিল না ফরাসিদের। 528 জন গোড়া, 940 তেলেঙ্গি সেপাই আর 14টা কামান নিয়ে 5খানা যুদ্ধের জাহাজ সাজানো হলো। এছাড়া ওয়াটসনের নিজের সৈন্য সামন্ত লোকলস্কর, আলাদা সাজ সরঞ্জাম নিয়ে আরও 5খানা যুদ্ধের জাহাজ তো রইলই।
মাদ্রাজ কাউন্সিল তাদের সঙ্গে দিলেন কোম্পানির 5খানা সওদাগরি মালবহর জাহাজ, যাদের ডাকনাম ছিল ইন্ডিয়াম্যান। 1756 সালের অক্টোবর মাসের 16 তারিখে জাহাজে চড়ে ক্লাইভ আর ওয়াটসন কলকাতা পুনরুদ্ধার করতে চললেন। মনে মনে তারা সর্বদাই ভাবছেন আবার কি করে ইংরেজদের সুনাম প্রতিষ্ঠিত হবে, কি করলে আবার কোম্পানির ব্যবসা বাংলাদেশে নির্বিবাদে চালু রাখতে পারা যাবে। 15 ডিসেম্বর 1756 ক্লাইভ আর ওয়াটসন গঙ্গা বেয়ে ফলতায় এসে পৌঁছলেন। তাদের দেখে কয়েকটি অনাহার ক্লিষ্ট, রোগগ্রস্ত, আশাহত, মুমূর্ষ প্রাণীর মনে যে কি অপূর্ব আনন্দের সঞ্চার হলো তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। ঝগড়াঝাটি সব আপাতত বন্ধ রেখে সকলেই কলকাতা উদ্ধারের সলা পরামর্শে মনোযোগ দিলেন। দেখা গেল কোম্পানির ডিরেক্টররা খবর পাঠিয়েছেন আর কাউন্সিল ফাউন্সিলে কাজ নেই। এখন থেকে ছোট একটা সিলেক্ট কমিটির উপর সব কাজের ভার দেওয়া হলো। তারা সকলে মিলে যা ভালো বোঝেন ঠিক সেই রকমই কর্ম সমাধা করবেন। আপাতত সেই কমিটির প্রেসিডেন্ট থাকবেন রজার ড্রেকি। ড্রেকের খুড়ো কোম্পানির একজন বড় ডিরেক্টর। তার ভাইপোর চাকরিটা তাই তক্ষুনি আর গেল না। ওয়াটসন আর ক্লাইভ দুজনেই সিলেক্ট কমিটিতে রইলেন। ফলতায় বসেই ক্লাইভ প্রথমে কলকাতার গভর্নর রাজা মানিকচাঁদকে এক চিঠি লিখে জানিয়ে দিলেন তিনি কি সংকল্প নিয়ে এতদূর এগিয়ে এসেছেন। স্বয়ং নবাবকে তিনি যা জানাতে ইচ্ছুক তারও একটা খসড়া করে মানিকচাঁদকে পাঠালেন। এই খসড়াটা অনেক কাটাকুটি করে ক্লাইভের কাছ থেকে ফেরত পাঠিয়ে দিয়ে মানিকচাঁদ লিখলেন চিঠিটা নবাবকে পাঠাবার মতন উপযুক্ত ভাষায় আদবেই লেখা হয়নি, সেই জন্য তিনি ওটাকে একটু ভদ্রসদ্র করে দিলেন। ক্লাইভ জানিয়ে দিলেন তিনি নবাবের পায়ে ধরবার জন্য মাদ্রাজ থেকে অতটা পদ বেয়ে বাংলাদেশে আসেননি, সুতরাং তার পত্রটা নরম না হয়ে একটু গরমের দিকে যাবেই তো। চিঠিটা আর মানিকচাঁদের মারফত না পাঠিয়ে একেবারে সোজাসুজি নবাবের কাছে পাঠাবার বন্দোবস্ত করলেন। অ্যাডমিরাল ওয়াটসনও তার সঙ্গে নবাবকে নিজের লেখা এই মর্মে একখানা চিঠি জুড়ে দিলেন। এইসব দেখে শুনে মানিকচাঁদও আর চুপ করে থাকতে পারলেন না। ইংরেজের উপর তার মনোভাব কিছু অপ্রসন্ন নয়, কিন্তু উপরে যে নবাব আছেন, চুপ করে বসে থাকলে কি চলে। তিনি শিবপুরের থানা দুর্গটা ঝালিয়ে ঝুলিয়ে ঠিকঠাক করে রাখলেন। তারপর 2000 সৈন্য নিয়ে চললেন বজবজে। সেইখানকার রাস্তা পেরিয়েই তো ইংরেজদের কলকাতায় ঢুকতে হবে। সিলেক্ট কমিটি নিজেদের মধ্যে পরামর্শ করে রেখেছিলেন এক্ষুনি তাড়াতাড়ি কলকাতার দিকে যাওয়াটা ঠিক হবে না। মাদ্রাজ থেকে আরও কিছু সৈন্য, আরও কটা জাহাজ আসবার কথা, সেগুলো সব এসে পড়লেই যাত্রা শুভ হবে। কিন্তু ফলতায় যেরকম অসুখ বিসুখের চোট পড়ে গেছে তাতে ক্লাইভের আর এক দণ্ডও ফলতায় থাকবার ইচ্ছে রইল না। সম্প্রতি তিনি নিজেও বেশ জ্বর ভোগ করে উঠেছেন। মেজর কিলপ্যাট্রিক দেশি সেপাইদের নিয়ে স্থলপথে যাত্রা করলেন। ক্লাইভ আর ওয়াটসন গোড়াদের নিয়ে জাহাজে চড়ে জলপথে চললেন। বজবজে পৌঁছবার কিছু আগেই মায়াপুর বলে এক জায়গায় ওয়াটসন সাহেব ক্লাইভ আর তার সৈন্যদের ডাঙায় নামিয়ে দিলেন। মেজর কিলপ্যাট্রিকও শিগগিরই সেখানে এসে পড়লেন। কর্নেল আর মেজর দুজনের সেইখানেই যোগ হলো। তারপর খুব জোর জোর পা ফেলে মার্চ করতে করতে সকলে বজবজের দিকে চললেন। সারা রাত মার্চ করে সকাল 8টায় কর্নেল ক্লাইভ আর মেজর কিলপ্যাট্রিক সসন্নে বজবজের মুখে এসে ঢুকলেন। 19 ডিসেম্বর 1756 অ্যাডমিরাল ওয়াটসন জাহাজ নিয়ে বেলা 8:30টায় সেখানে এসে পৌঁছলেন। ক্লাইভের লোকেরা ওয়াটসনের জাহাজগুলো দেখতে পাননি। তারা যেখানে দাঁড়িয়েছিলেন তার চারপাশে ঘন জঙ্গল, কিন্তু জাহাজি গোড়ারা মাছ তুলে চড়ে জায়গাটার কোথায় কি আছে না আছে সন্ধান নিতে নিতে দেখতে পেল ক্লাইভ সামান্য কজন বাছা বাছা সৈন্য নিয়ে বজবজ ফোর্টের দিকেই এগিয়ে চলেছেন কেল্লা দখল করবার জন্য। ক্লাইভ জানতে পারেননি মাইল 2 মধ্যেই মানিকচাঁদ আস্তানা গেড়েছেন। ক্লাইভ তার সৈন্যদের এদিক ওদিক ছড়িয়ে সাজিয়ে রেখে যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। তারপর 200 বাছাই করা ঘোড়া নিয়ে গঙ্গার দিকে এগিয়ে চললেন। ঠিক সেই সময় মানিকচাঁদের 2000 সৈন্য তাদের আক্রমণ করল। তখন বেলা 10টা হবে। মানিকচাঁদের ফৌজ কলকাতায় ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল, তাই তারা একটু তুচ্ছ তাচ্ছিল্য করেই ক্লাইভের সঙ্গে লড়তে গিয়েছিল। কিন্তু ক্লাইভকে তো তারা জানে না। আধ ঘন্টার মধ্যে ক্লাইভ সেই 2000 সৈন্যকে দুঘায়ে একেবারে ছত্রভঙ্গ করে দিলেন। মানিকচাঁদের পক্ষের প্রায় 200 লোক হতাহত হলো। 4 জন বড় বড় সেনাধ্যক্ষ যুদ্ধক্ষেত্রেই মারা পড়লেন। মানিকচাঁদের মাথার উপর দিয়ে এক গুলি চলে গিয়ে তার পাগড়িটা উড়িয়ে নিয়ে গেল। তাতেই তিনি যুদ্ধ ছেড়ে এমন দৌড় মারলেন যে কোথাও এক দণ্ড আর থামলেন না, একেবারে সোজা কলকাতায় গিয়ে উঠলেন। ইতিমধ্যে গোলাগুলির শব্দে লড়াই লেগে গেছে। আজ পেয়ে ওয়াটসনের ফৌজরা জাহাজ থেকে নেমে এসে ডাঙায় ক্লাইভের সঙ্গে যোগ দিল।
তাই দেখে নবাবী ফৌজের মধ্যে যারা তখনও বাকি ছিল তারা যুদ্ধ ছেড়ে সোজা বজবজ ফোর্টে গিয়ে লুকোলো। ওদিকে ফোর্টে মানিকচাঁদের যেসব গোলন্দাজ ছিল তারা এর আগেই ওয়াটসনের জাহাজগুলোর উপরে লক্ষ্য করে গোলা ছুটতে আরম্ভ করে দিয়েছিল। ওয়াটসন তার জাহাজ থেকে 2টি গোলা ফেলতেই সব চুপ। এত বড় গোলা ইতিপূর্বে বাংলাদেশে কেউ দেখেনি। কি তার ডাক, কি তার দাপট রে বাবা! সন্ধে 7টার সময়ে ওয়াটসন দেখলেন সব একেবারে নিঝুম। তিনি বজবজ কেল্লার উপরে হানা দিয়ে সেটাকে কেড়ে নেবার জন্য শখানেক জাহাজি গোড়া নদীর তীরে নামিয়ে দিলেন। আর সহকারী ক্যাপ্টেন আয়ারকুটের ইচ্ছে ছিল সেই রাত্রেই বজবজের কেল্লাটা দখল করেন, কিন্তু কর্নেল ক্লাইভ জানালেন তিনি ও তার মেজর এবং তার সৈন্যরা কাল সারা রাতের মার্চ করার দরুন এখন বড়ই ক্লান্ত। আজ আর তারা কিছুই করে উঠতে পারবেন না, এখন খানিকটা বিশ্রামের দরকার। রাত্রির 11টা, সকলে বেশ নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। এমন সময় এক প্রচণ্ড শোরগোলে সকলের ঘুম ভেঙে গেল। আওয়াজটা বজবজের কেল্লার দিক থেকেই আসছিল। তাড়াতাড়ি সকলে সেখানে গিয়ে দেখেন সে এক তাজ্জব ব্যাপার। স্ট্রন বলে এক জাহাজি গোড়া মদের ঝোঁকে কেল্লার সামনের খাতটা সাঁতরে পেরিয়ে কেল্লার দেওয়ালের উপর গিয়ে দাঁড়িয়েছে। তার এক হাতে পিস্তল আর এক হাতে ছোট খাড়া। তারস্বরে স্ট্রন চিৎকার করছে, যুদ্ধং দেহি যুদ্ধং দেহি, এ কেল্লা আমার আমার। ভাঙা কাশির মতন তার বাজখাই গলা। তার থেকে ওই আওয়াজ বেরোতে মনে হচ্ছে যেন একজন নয় 100 জন লোক একসঙ্গে চেঁচাচ্ছে। ফোর্টে নবাবের ফৌজের সংখ্যা খুব কম ছিল। সন্ধ্যের অন্ধকারে তাদের অনেকেই পালিয়েছে। দেখা গেল একজনকে স্ট্রন গুলি করে মেরেছে, আর একজনকে খাড়া দিয়ে কেটেছে। আর একজন খাড়াটা স্ট্রনের হাত থেকে ছিনিয়ে নিতে চেষ্টা করাতে স্ট্রন তাকে এক ঘুষিতেই ধরাশায়ী করে ফেলেছে। ইংরেজের অনেক লোক সেখানে এসে পড়ায় কেল্লা ছেড়ে বাকি ফৌজরা যে যেদিকে পারল ছুটে পালালো। স্ট্রন যখন শুনল তাকে এই জন্যে কোর্ট মার্শাল করা হবে, তখন তার নেশা একেবারে ছুটে গেছে। ক্ষমা প্রার্থনা করে স্ট্রন বললে, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, আর কখনো আমি একা একা কোনো কেল্লা ফতে করবার চেষ্টা করব না। বজবজের কেল্লাটা প্রায় বিনা লড়াইয়ে ইংরেজদের হাতে এসে গেল। সেটা বেশ ভালো গোছেরই একটা ফোর্ট ছিল। পাছে সেটাকে আবার দখল করে নিয়ে নবাবের সৈন্যরা ইংরেজদের জলপথের যাতায়াতে বিঘ্ন ঘটায়, এই ভয়ে সেটাকে ভেঙে দিয়ে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হলো। আবার চলা শুরু হলো, এবার কলকাতার দিকে। মাঝপথে গঙ্গার একদিকে পড়ে মেটে বুরুজের মাটির কেল্লা, তখনকার নাম আলিগড়। ওদিকে শিবপুরের সেই পুরনো থানা দুর্গটা, নাম মকওয়া। দুটোই বিনা বাধায় ওয়াটসনের করতলগত হলো। ইংরেজদের জাহাজি গোলার প্রতাপের কথাটা ইতিপূর্বেই মুখে মুখে চাউর হয়ে গিয়েছিল। দূর থেকে জাহাজ আসতে দেখেই এক নিমিষে কেল্লা দুটো খালি হয়ে গেল। থানা দুর্গ থেকে ইংরেজরা গাড়ি শুদ্ধ সাজানো 40টা ভালো ভালো কামান উদ্ধার করলেন। এগুলো এককালে তাদেরই ছিল। ইংরেজরা আসছেন শুনে মানিকচাঁদ সেগুলোকে কলকাতা থেকে আনিয়ে ওইখানে সাজিয়ে রেখেছিলেন। ক্লাইভ সৈন্য নিয়ে মেটে বুরুজে নেমে পড়লেন। সেখান থেকে পায়ে হেঁটে কলকাতার দিকে চললেন। ওয়াটসন গেলেন তার জাহাজে। 2রা জানুয়ারি 1757 সাল। অ্যাডমিরাল ওয়াটসন দূর থেকেই গঙ্গার উপর জাহাজ থেকে ফোর্ট উইলিয়ামে 2টো গোলা ছুড়লেন। স্থলপথে সামান্য আঁচড় কাটার মতন একটু মারামারি হলো। 10টার সময় ওয়াটসনের জাহাজ ফোর্টের সামনে আসতেই সব চুপচাপ, ফোর্ট খালি। মানিকচাঁদ কলকাতার গভর্নরগিরি ফেলে রেখে ছুটতে ছুটতে একেবারে হুগলিতে গিয়ে দম ছাড়লেন। ক্যাপ্টেন আয়ারকুট আর ক্যাপ্টেন কিং জাহাজ থেকে সশন্যে নেমে এসে ফোর্ট উইলিয়াম দখল করে নিলেন। ওদিকে ক্লাইভের সেপাই আর গোরা পল্টন দক্ষিণ দিক থেকে মার্চ করতে করতে ফোর্টের কাছে এলো, কিন্তু তাদের কাউকে শাস্ত্রীরা ফোর্টে ঢুকতে দেয় না। অ্যাডমিরাল সাহেবের কড়া হুকুম, তার অনুমতি ছাড়া কেউ যেন ফোর্টে না ঢোকে। ক্লাইভ এগিয়ে এসে শুনলেন যে ওয়াটসন আর আয়ারকুটকে ফোর্ট উইলিয়ামের গভর্নর করে দিয়েছেন। এদিকে যারা ফোর্টের পাহারায় ছিল তারা সবাই ক্লাইভকে চেনে। তার লোকদের আটকালেও তাকে বিনা বাক্য ব্যয়ে পথ ছেড়ে দিল। ক্লাইভ ফোর্টের ভিতর গিয়ে আয়ারকুটের কাছে ফোর্টের চাবি চাইলেন। ক্যাপ্টেন আয়ারকুট ব্যাপারটা অ্যাডমিরাল ওয়াটসনের কর্ণগোচর করার জন্য জাহাজে লোক পাঠালেন। ওয়াটসন বলে পাঠালেন, ক্লাইভ যদি ফোর্টে থাকবার জন্য জেদ ধরেন তাহলে কিন্তু তাকে এমন পন্থা অবলম্বন করতে হবে যেটা কারো পক্ষে বিশেষ প্রীতিকর হবে না। ক্লাইভ ওয়াটসনকে জানিয়ে দিলেন যে অ্যাডমিরাল সাহেব স্বয়ং এসে ফোর্টের দখল চাইলে তারই হাতে ফোর্ট ছেড়ে দেওয়া যাবে, কিন্তু কোম্পানির ফোর্ট তিনি আর কাউকে কিছুতেই ছেড়ে দেবেন না। হিতৈষী বন্ধুরা ওয়াটসনকে বোঝালেন এখন মান অভিমান করবার সময় নয়, ক্লাইভ যা বলেছেন সেটাই যুক্তিসঙ্গত কথা। ঝগড়া ভালো করে পেকে উঠবার আগেই পরদিন সকালে ওয়াটসন জাহাজ ছেড়ে ফোর্টে এলেন। ক্লাইভ তার হাতেই ফোর্টের চাবি ফিরিয়ে দিলেন।
ওয়াটসন সে চাবি ড্রেককে ডেকে তার হাতে তুলে দিলেন। কলকাতা আবার ইংরেজদের হলো। ফলতা থেকে সকলে আবার কলকাতা এসে জড়ো হলেন। অমন সোনার শহর কলকাতাকে ঠিক প্রেতপুরীর মতন দাঁড়িয়ে থাকতে দেখে ইংরেজদের আনন্দের বদলে দুঃখই উথলে উঠল। 6 মাসের মধ্যে তার কি চেহারা হয়েছে চেনা দায়। ক্লাইভ কিন্তু সেই ভাঙা ফোর্ট উইলিয়ামে থাকতে রাজি হলেন না। সেখানে সৈন্য রাখা একেবারেই নিরাপদ নয়। তাছাড়া দরকার হলে ওই কেল্লায় বসে লড়াই করা যে একটা অসম্ভব ব্যাপার সেটা তো আগেই প্রমাণ হয়ে গিয়েছে। তার উপরে একদিকে ওয়াটসন, ক্লাইভের উপর তার অবজ্ঞার ভাবটা কারো কাছেই চাপা ছিল না। আর একদিকে সিলেক্ট কমিটি, তার মেম্বাররাও ক্লাইভের প্রতাপ দেখে ঈর্ষায় জর্জরিত। এদের সঙ্গে গা ঘেঁষাঘাঁষি করে এক জায়গায় একজোটে থাকতে কিছুতেই ক্লাইভের মন সরল না। দুই দিকে ওই দুই পক্ষের মাঝে পড়ে ক্লাইভ একটু মুষড়ে গেলেন। তিনি বড় কাজ করবার জন্য এসেছেন। এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে তর্কাতর্কি মন কষাকষি করাটা কি তার সাজে? তিনি তাদের এড়িয়ে কাশীপুরের একটু উত্তরে বরানগরের মাঠে ফাঁকায় ফাঁকায় নিজের লোকজন নিয়ে গিয়ে তাঁবু গাড়লেন। কিন্তু ভাগ্যলক্ষ্মী যখন স্বয়ং ক্লাইভের সহায়, তখন অন্য লোকে তার সঙ্গে লেগে কি করবে? ক্লাইভের হাতে ধুলোমুঠি সোনামুঠি হয়ে ওঠে। কলকাতা ভালো করে দখল হতে না হতেই 3রা জানুয়ারি তারিখে ওয়াটসন আর ক্লাইভ দুজনেই আলাদা আলাদা করে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। কাউন্সিলের সিলেক্ট কমিটিও তাদের নিজেদের কাজে লাগলেন। নবাবের দেওয়া কলকাতার আলীনগর নামটা তক্ষুনি উঠিয়ে দেওয়া হলো। ফোর্টের ভিতরে যে নতুন মসজিদ উঠেছিল সেটাকেও ভেঙে ফেলা হলো। ফোর্টের ভিতরে বাইরে যেসব বাড়ি, যে চার্চটা সিরাজউদ্দৌলা ভেঙে পুড়িয়ে একেবারে সাফ করে দিয়ে গিয়েছিলেন, সেগুলো আর কিছু করা গেল না। আপাতত সেগুলো পড়েই রইল। তবে যেসব বাড়ির দরজা জানলা খুলে নিয়ে গিয়ে নবাবের লোকেরা উনুন ধরাবার কাজে লাগিয়েছিল, সেগুলোকে কতকটা মেরামত করিয়ে নিয়ে বাস উপযোগী করে তোলা হলো। আসবাবপত্র অবশ্য আর ফিরে পাওয়া গেল না। সবচেয়ে ক্ষতি হয়েছিল দেশি পাড়ার। তার অর্ধেকটা তো ইংরেজরা নিজেরাই জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল, বাকিটা নবাবের লোকেরা ভালো করেই শেষ করে দিয়ে গিয়েছিল। সেখানে সরাবার মতন যা কিছু ছিল সবই খোয়া গেছে। যাই হোক, সিলেক্ট কমিটি মিলিটারি সংক্রান্ত ব্যাপারের হাত থেকে পরিত্রাণ পেয়ে শহরের উন্নতির দিকে মন দিলেন। একটু একটু করে আবার শহরের ছিঁড়ি ফিরতে লাগলো। ক্লাইভ বরানগরের মাঠেই রয়ে গেলেন। তখনকার বরানগর এখনকার বরানগর নয়। তখন তার চারিদিকে জলা জঙ্গল বন বড়ায় ভর্তি। একদিন একটা বুনো বড়া তীরে এসে ঢু মেরে ক্লাইভের জলজান্ত এক আস্ত সেপাইকে একেবারে ঘায়েল করেই ফেলল। ক্লাইভ কোথাও চুপচাপ করে বসবার ছেলে নন। দক্ষিণাপথের যুদ্ধে একটা জিনিস তিনি ভালো করেই শিখেছিলেন। এদেশে লোকেদের ভয় দেখিয়ে তাদের মনে আতঙ্ক জন্মিয়ে দিতে পারলে 12 আনা রকমের কাজ হাসিল। তখন কেবল 4 আনা রকমের যুদ্ধ করলেই কার্য উদ্ধার। কাউন্সিলের সঙ্গে পরামর্শ করে ক্লাইভ হুগলিতে একটা বড় রকমের হানাদারি প্ল্যান ঠাউরে ফেললেন। এবার আর স্যাকরার ঠুকঠাক নয়, একেবারে কামারের একঘা। তখন মাদ্রাজ থেকে ওয়ালপোল জাহাজটা এসে গেছে। তাতে আছে ক্লাইভের নিজের হাতে তৈরি 300-400 সেপাই আর বিস্তর যুদ্ধের রসদ, কামান, বন্দুক, গোলা, গুলি, বারুদ। তাই দেখে ইংরেজদের ভরসা আরও বেড়ে গেল। হুগলিতে হানা দেবার জন্য সাজগোজ এগিয়ে চলল। অগত্যা তখন হুগলিতে বসে মানিকচাঁদও তোড়জোড় শুরু করলেন। কাশিমবাজার কোঠের সার্জন ডাক্তার উইলিয়াম ফোর্থ পালিয়ে এসে তখন চুসরে ডাচদের আশ্রয়ে বাস করছিলেন। তিনি লিখে পাঠালেন প্রত্যাহই জলপথে স্থলপথে হুগলি থেকে লোক পালাচ্ছে। এই সময় তাক বুঝে হুগলি আক্রমণ করতে পারলে ইংরেজদের মান সম্ভ্রম অনেকটা বেড়ে যাবে, আর তাতে কিঞ্চিত লাভেরও আশা আছে। বুদ্ধি করে চিঠির সঙ্গে তিনি হুগলি শহরের একটা প্ল্যানও পাঠিয়ে দিলেন। 4 জানুয়ারি ওয়াটসন তার সৈন্য থেকে 130 জন বাছাই করা গোরা পাঠালেন। ক্লাইভও কিছু দিলেন। 300 দেশি সেপাই গোরাদের সঙ্গে চলল। তাই নিয়ে 3টে জাহাজ সাজানো হলো। ক্লাইভের সহকারী মেজর কিলপ্যাট্রিক এই অভিযানের নেতা হয়ে ব্রিজ ওয়াটার জাহাজে চড়লেন। সঙ্গে রইলেন 2 জন উস্তাদ সেনাধ্যক্ষ, ক্যাপ্টেন আয়ারকুট আর ক্যাপ্টেন কিং। কিন্তু দেরি হয়ে গেল। হুগলি অভিযানের শুরুতেই ব্রিজ ওয়াটার জাহাজটা বাগবাজারের পেরিন সাহেবের বাগানের কাজ বরাবর এসেই চড়ায় ঠেকে গেল। একটা গোটা দিনই তাতে নষ্ট হলো। ইংরেজরা আসছেন শুনে হুগলিতে আগের থেকেই কান্নাকাটি পড়ে গিয়েছিল। দেরি হওয়াতে সেখানকার লোকেদের সুবিধেই হলো। তারা জিনিসপত্র নিয়ে পালিয়ে বাঁচবার আরও খানিকটা সময় পেয়ে গেলেন। ব্রিজ ওয়াটার চড়া থেকে উঠে যখন বরানগর পৌঁছলো, তখন আর এক বিপদ। মেজর কিলপ্যাট্রিকদের কেউই তো এদিককার গঙ্গার গতিবিধি জানেন না। যা জানেন তা ওই ডাচরা। ডাচদের কাছে পাইলট চাইতে তারা দিলেন না। দেন কী করে? এই সেদিন নবাবের হাতে তাদের কীরকম লাঞ্ছনাই না হয়েছিল, সে তো এই 6 মাস আগের কথা।
ডাচ গভর্নর আড্রিয়ান বিজডম সাহেব সে কথা কি অত সহজে ভুলতে পারেন? ইংরেজরাও কিছুতে পেস পানন। ডাচদের একটা জাহাজ তখন বরানগরের সামনেই গঙ্গার উপর বাঁধা ছিল। ব্রিজ ওয়াটারের ক্যাপ্টেন স্মিথ সাহেব সোজাসুজি সেই জাহাজে চড়ে একজন ডাচ অফিসারকে সেখান থেকে সশরীরে চ্যাংদোলা করে উঠিয়ে নিয়ে নিজেদের জাহাজে এনে ফেললেন। তারপর আর কোনো অসুবিধা রইল না। 9 জানুয়ারি তারিখে ইংরেজদের জাহাজগুলি হুগলি ফোর্টের সামনে এসে পৌঁছে গেল। একদল জাহাজি গোড়াদের তক্ষুনি তীরে নামিয়ে দেওয়া হলো। ডাঙায় নেমে কথাটি না বলে তারা একেবারে সব বাড়ি ঘরদোর পোড়াতে শুরু করে দিল। তাদের চেহারা দেখেই তো লোকেদের আত্মারাম খাঁচা ছাড়া। ইয়া লম্বা চওড়া দশাশই শরীর, এই বুকের ছাতি, লাল লাল হামদো হামদো মুখ, এক একটি যেন এক একটি সাক্ষাৎ যমদূত। ভয়ডর কাকে বলে জানা নেই, খালি হাতে শুধু ঘুষির চোটেই 10-10টা জোয়ানকে কাবু করে ফেলে। সারা বিকেলটা ধরে হুগলি ফোর্টের উপর জাহাজ থেকে গোলাবর্ষণ চলল। রাত্রির 2টোর সময় ইংরেজ সৈন্যরা হুগলি কেল্লা ঘেরাও করে ফেললে। দুর্গ জয় করতে বেশি বেগ পেতে হলো না। নবাবের 2000 সৈন্য যারা কেল্লার পাহারায় ছিল তারা কেল্লা ছেড়ে দিয়ে পালিয়েছে। তারপর চলল তাণ্ডব লীলা। 10 থেকে 19 জানুয়ারি পর্যন্ত ইংরেজ গোরারা হাতের কাছে যেখানে যা কিছু পেল সব পুড়িয়ে ছারখার করে দিল। হুগলি থেকে ব্যান্ডেল পর্যন্ত একখানা বাড়ি, একটা গোলাও কোথাও আস্ত রইল না। ইংরেজরা বড্ডই বাড়াবাড়ি করলেন। এতটা না করলেও চলতো, কিন্তু তখন যে মাথায় রক্ত চড়ে গেছে। হলওয়েলের অন্ধকূপ হত্যার কাহিনী তো তিনি আর বৃথাই লেখেননি। হুগলি পর্ব শেষ করে 19 জানুয়ারি তারিখে ইংরেজরা কলকাতায় ফিরে এলেন। এরপর আর নবাব সিরাজউদ্দৌলা চুপ করে থাকতে পারলেন না। কিন্তু থাকতে পারলেই বোধহয় ভালো হতো। যতদিন না একটা কিছু মিটমাট হতো ততদিন ইংরেজরা বাংলাদেশে ব্যবসা করতে পারতেন না। খাবার দাবার জিনিসও জোগাড় করা তাদের পক্ষে শক্ত হতো। ব্যবসা মাটি হচ্ছে দেখলে কোম্পানির ডিরেক্টররা বেশি দিন স্থির হয়ে বসে থাকতে পারতেন না। তারা লাগাতেন। গায়ে পড়ে আপনা হতেই ইংরেজরা একটা আপোষের ব্যবস্থা করতে বাধ্য হতেন। তখন নবাবেরই সুযোগ উপস্থিত হতো। কিন্তু নিয়তি কেনবদ্ধতে সিরাজউদ্দৌলা কলকাতায় চললেন। বুঝলেন না এইবার তিনি কেউটে সাপের মাথায় পা দিতে যাচ্ছেন। 19 জানুয়ারি কলকাতায় বসে ইংরেজরা শুনলেন নবাব সিরাজউদ্দৌলা ত্রিবেণী পর্যন্ত এসে গেছেন। তার সঙ্গে 40,000 ঘোড়সওয়ার, 60,000 পায়দল ফৌজ, 50টা হাতি আর 30টা কামান। এদিকে ইংরেজদের তো সবে 711টা গোড়া, 100 গোলন্দাজ, 1300 সেপাই আর মাত্র 14টা 3 সেরি গোলার কামান। ইংরেজরা সত্যি একটু ভয় পেয়েই গেলেন। পাবারই তো কথা, নবাবের ফৌজ বাহিনী বহরটা তো কম নয়। এর উপর খুব কানাঘুষো চলছে ফরাসিদের সঙ্গে ইংরেজদের। স্বদেশে বোধহয় যুদ্ধ লেগেই গেছে। সত্যিই যদি লেগে থাকে তাহলে দুদিক সামলানো তো বিষম দায়। ইংরেজরা নবাবের কাছে এক সন্ধির প্রস্তাব পাঠালেন। নবাবও তাই নিয়ে একটু খেলাতে লাগলেন। তারও বেয়ে চেয়ে দেখার ইচ্ছে ইংরেজদের সত্যিই কী অবস্থা। এর আগেই মানিকচাঁদ সশরীরে মুর্শিদাবাদে গিয়ে খবর দিয়েছেন নবাব সেবারে লালদিঘির যুদ্ধে যেসব ইংরেজদের সঙ্গে পরিচিত হয়ে এসেছিলেন এবারে আর সেসব ভেরুয়া ইংরেজ নন। ক্লাইভের লোকেরা একেবারে অন্য জাতের। নবাব সময় কাটাবার জন্য জগৎ শেঠদের দিয়ে ক্লাইভকে পত্র লেখালেন। ডাচদের আর ফরাসিদের সালিশ মানলেন। ইংরেজরা ভাঙেন তবু মচকান না। বাইরে থেকে তারা খুব আস্ফালন করতে লাগলেন। সন্ধির এমন সব শর্ত দিতে লাগলেন যেন নবাব চুরির দায়ে ধরা পড়ে গেছেন। ডাচরা এই সন্ধির সালিশ হতে চাইলেন না। ফরাসিদের বিশ্বাস করে এ বিষয়ে ঢুকতে দিতে ইংরেজরা নিজেরা রাজি হলেন না। শেষে ক্লাইভ নিজের 2 জন বিশ্বস্ত লোক জন ওয়ালস আর লুক ক্রাফটনকে শান্তিদূত করে নবাবের কাছে পাঠালেন। তারা ছুটতে ছুটতে সুকচর পর্যন্ত গিয়েও নবাবের দেখা পেলেন না। সিরাজউদ্দৌলা তখন কলকাতার পথে রওনা হয়ে গেছেন। 1757 সালের 3রা ফেব্রুয়ারি তারিখে নবাব সিরাজউদ্দৌলা বরানগরে ক্লাইভের সৈন্য এড়িয়ে বারাসাতের পথ ধরে দমদম হয়ে আবার কলকাতায় ঢুকলেন। আবার সেই অমিচাঁদের হালসি বাগানের বাড়ির চারধারে নবাবের তাঁবু পড়ল। পরদিন ওয়ালস আর ক্রাফটন সেখানেই এসে নবাবকে ধরলেন। সন্ধ্যের সময় অমিচাঁদের বাগান বাড়িতে নবাব সিরাজউদ্দৌলার দরবারে ওয়ালস আর ক্রাফটনের ডাক পড়ল। কর্নিশ করে তারা নবাবের কাছে ক্লাইভের সন্ধির প্রস্তাবগুলো পেশ করলেন। নবাব ভালো মন্দ কিছুই বললেন না, আঙুল দিয়ে মন্ত্রীদের দেখিয়ে দিলেন। ক্লাইভের সন্ধি প্রস্তাবের প্রথমেই ছিল যে নবাবের এক্ষুনি কলকাতা ছেড়ে চলে যেতে হবে, নচেত সন্ধির কথা উঠতেই পারে না। নবাবের মন্ত্রীরা তো ইংরেজ দূতের আস্পর্ধা দেখে হতভম্ব, কথাটা আর শেষ করতে পারল না। জ্যা ল তার স্মৃতিকথায় বলেছেন ক্লাইভ এই 2 শান্তিদূতকে আসলে গোয়েন্দাগিরি করার জন্যই নবাবের কাছে পাঠিয়েছিলেন।
উদ্দেশ্য ছিল গোপনে নবাবের ফৌজের আসল খবরটা সংগ্রহ করা। এদের সঙ্গে ছিলেন ফার্সি জানা কায়স্থকুলের নবকৃষ্ণদেব, যিনি পরে মহারাজা নবকৃষ্ণ বাহাদুর নামে বিখ্যাত হয়েছিলেন। ব্যাপারটা সঠিক কী ঘটেছিল তা জানা যায় না, কিন্তু দেখা গেল ওয়ালস আর ক্রাফটন নিজেদের তাঁবুতে ফিরে গিয়েই বাতি নিভিয়ে দিলেন। ভাবটা যেন তারা ঘুমোতে গেলেন। একটু রাত্রির হতে না হতেই সেই দুই শান্তিদূত পা টিপে টিপে নিজেদের তাঁবু ছেড়ে একেবারে সোজা বরানগরে ক্লাইভের তাঁবুতে গিয়ে হাজির। তাদের মনে নিশ্চয়ই কোনো কু ছিল, তাই তারা ধরেই নিয়েছিলেন নবাব বুঝি তাদের মনের আসল কথাটা টের পেয়ে গেছেন। নইলে সন্ধির কথাটা শেষ না করেই সাত তাড়াতাড়ি পালাবেনই বা কেন? ক্লাইভ বুঝলেন আর দেরি করা মোটেই উচিত হবে না। অশুভস্য কালহরণম, যেমন আগে হয়েছিল এবারও তাই। নবাবের কলকাতা আসবার নাম শুনেই দেশি লোক, লস্কর, মিস্ত্রি, কারিগর, চাকর বাকর সব সরতে আরম্ভ করেছে। ক্রমশ সৈন্যদের রসদ পাওয়া ভার হয়ে দাঁড়াচ্ছে। ক্লাইভ দেখলেন আর দেরি করলে শেষে হয়তো বরানগরের মাঠে তাদের শুকিয়ে মরতে হবে। একটা কিছু হেস্তনেস্ত এক্ষুনি হওয়া দরকার। রাত্রির শেষ হবার আগেই ক্লাইভ ওয়াটসনের কাছ থেকে কিছু গোরা সৈন্য সাহায্য চেয়ে পাঠালেন। এবার আর ঝগড়া না করে ওয়াটসন 550 গোরা ক্লাইভের কাছে পাঠিয়ে দিলেন। রাত্রির 1টার সময় সেই লোকেরা জাহাজ থেকে বাগবাজারের পেরিন সাহেবের বাগানে গিয়ে নামল। ক্লাইভের আস্থানায় পৌঁছে দেখে ইতিপূর্বেই ক্লাইভের সৈন্যরা হাতিয়ার নিয়ে সেজেগুজে তৈরি। রাত্রির 3টের সময় মার্চ শুরু হলো। দলবল নিয়ে ক্লাইভ নবাবের হালসি বাগানের ছাউনির দিকে চললেন। সঙ্গে 500 গোরা পল্টন, 550 জাহাজি গোরা, 800 দেশি সেপাই, 60 জন বিলেতি গোলন্দাজ আর 2টো কামান। 5ই ফেব্রুয়ারি 1757 ভোরের দিকে ক্লাইভ সদলবলে হালসি বাগানের কাজ বরাবর পৌঁছলেন। কিন্তু আশপাশে ধানের ক্ষেত থেকে তখন এমন কুয়াশা উঠেছে যে চারিদিক অন্ধকারে একেবারে কালোয় কালো। পথ হারিয়ে ক্লাইভ এদিক ওদিক হাতড়িয়ে বেড়াচ্ছেন। এমন সময় ওদিক থেকে একটা হাউই এসে ইংরেজদের বারুদের গাড়ির উপরে পড়ল। তক্ষুনি বারুদ ফেটে বোমফট। ক্লাইভের দিকে বেশ কিছু লোক মরল। সঙ্গে সঙ্গেই নবাবের ঘোড়সওয়াররা আচমকা ইংরেজ সৈন্যদের ঘাড়ে এসে ঝাঁপিয়ে পড়ল। তারপর তুমুল লড়াই। ইংরেজ গোলন্দাজ প্রাণপণ করে কামান দাগতে লাগলো। তাতে নবাবের ঘোড়সওয়ারদের আক্রমণের প্রথম চোটটা কিছুটা কমে এলো, কিন্তু অন্ধকারে কে শত্রু কে মিত্র চেনা দেয়। অনেকে নিজেদের দলেরই গুলি খেয়ে মরল, জখম হলো। সকাল 9টার সময় কুয়াশাটা কেটে গিয়ে চারিদিকে ফর্সা হতে দেখা গেল ইংরেজ সৈন্যরা একেবারে নবাবের ছাউনির মধ্যে এসে পড়েছে। ক্লাইভ তখন দ্বিগুণ বেগে মারকাটারি লাগিয়ে দিলেন। ক্লাইভের ইচ্ছে ছিল নবাবকে কোনো ক্রমে ধরে নিয়ে আসা, তাহলেই কিস্তিমাত, আর যুদ্ধ করতে হয় না। কিন্তু নবাবকে ধরা গেল না। সন্ধ্যের দিকেই ইংরেজ দূতদের পালানোর খবর শুনে তিনি তার পরিষদবর্গের পরামর্শে নিজের তাঁবু ছেড়ে গোবিন্দ মিত্রের বাগান বাড়িতে গিয়ে উঠেছিলেন। ক্লাইভের কেবল বলক্ষয়ই সার হলো। এখন এই বিপদ থেকে উদ্ধার পেলে হয়। দেখা গেল ফেরার পথে মারাঠা ডিসের পাশেই নবাবের গোলন্দাজ কামান উঁচিয়ে বসে আছে। নবাবের সৈন্যদের মাঝখান দিয়ে লড়াই করতে করতে পথ কাটিয়ে ক্লাইভ অতি কষ্টে শিয়ালদার মোড়ে এসে পড়লেন। আর একটু এগিয়ে গিয়ে মারাঠা ডিসটা পেরিয়ে বউবাজারের রাস্তা পেলেন। সেই রাস্তা ধরে জোর জোর পা চালিয়ে লালবাজারের মোড়ে এসে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। দুপুর 12টা নাগাদ দলবল নিয়ে ক্লাইভ ফোর্ট উইলিয়ামে ঢুকলেন। এই সামান্য ব্যাপারে ইংরেজদের দিকে 27 জন গোরা পল্টন, 12 জন জাহাজি গোরা, 18টা দেশি সেপাই মারা পড়ল। 70টা গোরা পল্টন, 12 জন জাহাজি গোরা আর 55 জন দেশি সেপাই জখম হলো। 2টো ভালো কামান নবাবের ছাউনিতে ফেলে আসতে হলো। পলাশির যুদ্ধেও ইংরেজদের এতটা লোকসান হয়নি। ক্লাইভের এই গুয়ারতুমি করে হানাদারি করতে যাওয়াটাকে কেউই ভালো বলেননি। না বললেও ক্লাইভ স্বভাবে সবসময় একটু নাটুকে ভাব ছিল, সেটাকে তিনি কিছুতেই সামলাতে পারতেন না। বাহাদুরি দেখাবার জন্য তিনি এমন এমন সব অসম্ভব কাজে ঝাঁপ দিয়ে পড়তেন যে সেগুলোকে যুদ্ধশাস্ত্রের নীতি অনুসারে কিছুতেই সমর্থন করা যায় না। কিন্তু ক্লাইভের এমন আশ্চর্য রকমের কপাল জোর যে ঘোর বিপদ থেকে বরাবরই তিনি অক্ষত বেরিয়ে এসেছেন। ফোর্ট উইলিয়ামে ঢুকেই একটু জিরোতে না জিরোতেই ক্লাইভ নবাবকে এক পত্র লিখে বসলেন। লিখলেন, আমি আজ সকালে আপনার ছাউনিতে ঢুকে দেখিয়ে দিয়ে এসেছি আমি কি করতে পারি না পারি। ইংরেজদের শক্তিকে কখনো তুচ্ছ জ্ঞান করবেন না, করলে আপনি ঠকবেন। তারপর একটু বিশ্রাম করে ঠান্ডা হয়ে বিকেল 5টা নাগাদ লোকজন সঙ্গে করে ক্লাইভ আবার বরানগরের তাঁবুতে ফিরে গেলেন। ক্লাইভের ইচ্ছেটা পূর্ণ না হলেও, অর্থাৎ নবাবকে বন্দি করে আনতে না পারা গেলেও, ভয় দেখানোর কাজটা যথেষ্ট সফল হয়েছিল।
নবাবের লোকেরা ভয় পেয়ে একেবারে ঘাবড়ে গিয়ে বায়না ধরল তারা কিছুতেই আর ক্লাইভের কাছাকাছি থাকবে না। টুপিওয়ালাদের রাত বেরোত জ্ঞান নেই, তারা যুদ্ধের কোনো নিয়মই মানে না, শত হস্তেন বাজিনাম বলে তাদের কাছ থেকে 100 হাত দূরে থাকাই কর্তব্য। নবাব হালসিবাগান ছেড়ে একেবারে আজকালকার ঢাকুরে লেক যেখানে, সেখানে গিয়ে উঠলেন। সুযোগ বুঝে এবার ক্লাইভ আর ওয়াটসন একযোগে নবাবের কাছে ইংরেজদের দাবি জানাতে লাগলেন। এবার ইংরেজদের দূত হলেন জগৎ শেঠদের উকিল রঞ্জিত রায় আর সর্বজন পরিচিত উমিচাঁদ। উমিচাঁদ ইংরেজদের আগের ব্যবহার সব ভুলে গিয়ে কর্নেল ক্লাইভকে আর সিলেক্ট কমিটিকে বহুত সেলামবাজি করে আবার ইংরেজদের প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন। ইংরেজদের সঙ্গে ভাব রাখলে তার যে অনেক লাভ, পেটে খেতে পেলে মাঝে মাঝে পিঠেও সইতে হয়, এ তো জানা কথা। সন্ধির প্রস্তাব নিয়ে অনেক ধস্তাধস্তি বিস্তর দর কষাকষি চলল। সিরাজউদ্দৌলার মন ছিল কথা চালাচালি করতে করতে খানিকটা সময় কাটিয়ে দেবার অভিপ্রায়। দক্ষিণে ফরাসি জেনারেল বুশিকে চিঠি লেখা হয়েছে, তিনি যদি এর মধ্যে এসে পড়েন তাহলে নবাব ইংরেজদের একবার এক হাত দেখে নেবেন। বুশি শিগগিরই আসবার কথা, তাই নবাব হা না করে গড়িমসি করতে লাগলেন। কিন্তু ফরাসিরা তো দক্ষিণ থেকে এলেনই না। উল্টে খবর এলো দুর্দান্ত দুরানি আহমদ শাহ আবদালি মথুরা লুট করে দিল্লির দোরগোড়ায় এসে বসে গেছেন। বাংলাদেশকেও বোধহয় শেষ পর্যন্ত বাদ দেবেন না। একটা সন্ধি তাই বাধ্য হয়েই করতে হলো। 9 ফেব্রুয়ারি ইংরেজদের সমস্ত দাবি স্বীকার করে নিয়ে নবাব সিরাজউদ্দৌলা সন্ধিপত্রে সই দিয়ে সিলমোহর করে দিলেন। বাংলা মুলুকের বিভিন্ন জায়গায় ঠিক আগেকার মতনই কুঠি বাড়ি তুলে ইংরেজরা তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবেন। বাদশাহ ফারুকশিয়ার যে ফরমান দিয়েছিলেন তার সব শর্তগুলো পুরোপুরি বজায় থাকবে। ইংরেজদের যা যা ক্ষতি হয়েছে তার খেসারত নবাব দেবেন। আর সবচেয়ে যে দুটো জরুরি বিষয়, অর্থাৎ ইংরেজরা যেমন ইচ্ছে কলকাতায় কিল্লা বানাতে পারবেন আর কলকাতাতেই একটা টাকশাল বসিয়ে হিন্দুস্তানি সিক্কা টাকা ছেপে বের করতে পারবেন, এই দুটোর ব্যবস্থাও সন্ধিপত্রে উল্লেখ রইল। সন্ধির সঙ্গে একটা লেনদেনের ব্যাপারও জড়ানো ছিল, কিন্তু সেটা প্রকাশ্যে নয়, গোপনে গোপনেই। ক্লাইভ এই ব্যাপারে নবাবের কাছ থেকে যে কী পেলেন সেটা সিলেক্ট কমিটিকে জানিয়ে দেওয়াটা তিনি একেবারেই প্রয়োজন বোধ করেননি। কিন্তু ভাগ্যিস সেটা বিলেতে কোম্পানির ডিরেক্টরদের সিক্রেট কমিটিকে জানিয়ে রেখেছিলেন, তাই পরবর্তীকালে অনেক দুর্ভোগের হাত থেকে বেঁচে গিয়েছিলেন। সেকালে কিন্তু এরকম গোপন লেনদেনটাকে কেউ দোষের বলে মনে করত না, বরঞ্চ ঘুষ বলে কেউ সেটা ফেরত দিলে কি না নিতে চাইলে তারই মাথা খারাপ হয়ে গেছে বলে লোকে সন্দেহ করত। এই সন্ধির ফলে আর একটা ব্যবস্থা হলো। সেই ব্যবস্থাটা সিরাজউদ্দৌলা না করলেই বোধহয় ভালো করতেন। স্থির হলো যে নবাবের দরবারে ইংরেজদের একজন প্রতিনিধি থাকবেন, তারই মারপথে দুই পক্ষের যা কিছু কথাবার্তা চলবে। নবাব নিজেই উইলিয়াম ওয়াটসকে ইংরেজদের তরফে এজেন্ট করে তার দরবারে পাঠাতে বলে দিয়ে গেলেন। ওয়াটসের হাবলা গোবলা নাদুস নুদুস গোলগাল চেহারা দেখে নবাব বোধহয় ধরে নিয়েছিলেন ওয়াটস বুঝি এক নিরীহ গোবেচারি ভালো মানুষ। নবাব বয়সে নিতান্ত ছেলে মানুষ। কোনো জিনিসের বাহ্যিক চেহারাটাই যে তার আসল স্বরূপ নয়, সেটা নবাব তখনও শিখে উঠতে পারেননি। এই ওয়াটস নবাবের দরবারে থেকে নবাবের ঘরের সব কথা জেনে রাজধানীতে কি হচ্ছে না হচ্ছে সেসব খবর এমন খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁতভাবে কলকাতায় লিখে পাঠাতেন যে কাজটা আর জারি হোক না কেন কোনো গোবেচারি ভালো মানুষের কর্ম মোটেই নয়।